বর্তমান। অভি পারেনি মেয়েটিকে ঘৃণা করতে। আজ এত বছর হয়ে গেল যোগাযোগ নেই দুজনে, তবে এক বিন্দু ভালোবাসা কমেনি অভিরাজে। সে সবটুকু দিয়ে একইভাবে ঐশীকে ভালোবেসে যাচ্ছে, অথচ মেয়েটি তার সাথে ছলনা করেছে। চোখের কার্নিশে জমা থাকা জলটুকু বুড়ো আঙ্গুলে মুছে নিয়ে বাসা থেকে বের হলো সে। এক অজানা পথে ব্যবসায়িক নানা ঝামেলা নিতে নিতে আসাদ প্রায় অসুস্থ। ঈশান ভব ঘুরে বেড়াচ্ছে। তার দ্বারা এসব কখনোই হবে না, সকলেই জানে। সে একটা ভালো পজিশনে জব করছে। ছোঁয়ার বিয়ের পর একেবারেই ভেঙে বসেছিল। কোনো মতে গ্রাজুয়েশন শেষ হলো, তারপরে একটা বছর একেবারেই ঘরকুনো হয়ে বসেছিল। এ পর্যন্ত আসতে বেশ ভোগান্তি পোহাতে হয়েছে। এখন নিজের মতো ঠিকানা খুঁজে নিয়েছে, তাকে কেউ জোর করে না। বাড়ির দুই ছেলেই যদি এভাবে ব্যবসায় থেকে হাত গুটিয়ে নেয়, তবে ভবিষ্যৎ যে খুবই খারাপ হবে তা বেশ ভালোই বুঝেন আসাদ। পরিবারে ভাঙন ধরেছিল, সবাই আলাদা অবস্থান করছে 2টা বছর। এখন আবার সবাই এক হয়েছে। ওনারা দুই ভাইও আজকাল তেমন কাজ করতে পারে না, সকলেরই বয়স হচ্ছে। বিদেশের ডিলগুলো একটার পর একটা ক্যান্সেল হচ্ছে। চিন্তায় আরো বেশি অসুস্থ হয়ে পড়লেন তিনি। ওনার এই অসুস্থ শরীর দেখে হয়তো অভিরাজের মায়া হলো। সে নিজ থেকেই বলল ব্যবসা জয়েন করবে। এই বিষয়টা পরিবারের প্রতিটা মানুষ বিস্মিত হয়ে রইল। এই সময়টায় পরিবারের প্রতিটা মানুষ বিস্মিত হয়ে রইল। অভিরাজ যে আগের মতো হবে সে আশা বহু আগেই বাদ দিয়েছিল সকলে। আমিনা আর আসাদ নিজ ঘরে বসে আছেন। লাবণ্য নক করে রুমে এলো। হুট করে এই বিশেষ দরকারে ডাকা হয়েছে তাকে। বড় আব্বু কি বলতে চাইছিলে? অভির বদল চোখে পড়ার মতো। আমার বিশ্বাস ও খুব দ্রুত ঠিক হয়ে যাবে। আমারও তেমনটাই মনে হচ্ছে। লাবণ্য, মা, আমার ছেলের জন্য অনেক করেছিস তুই, বিনিময় কিছুই পেলি না। এখনো একই ভাবে করে যাচ্ছিস। তোকে যে কি বলবো বুঝতে পারছি না। এভাবে বলো কেন বড় আম্মু? আমি কি তোমাদের মেয়ে নই? সেই জন্যই তো আরেকটা আবদার করব মা। লাবণ্য আমিনার বাহু জড়িয়ে ধরল। ওনার সাথে ছোট থেকে আদরের সম্পর্ক ওর। কি বলবে? আমিনা স্বামীর পানে তাকালেন। ওনার রুগ্ন চেহারাটা আজ আরো বেশি মলিন দেখাচ্ছে। চাচ্ছিলাম অভির সাথে বিজনেসে তুইও জয়েন কর। হসপিটালের কি হবে বড় আব্বু? সেই জন্য তো আমরা আছি। আর তুই তো দেশে এসে তোর প্র্যাকটিস চালিয়ে যাবি। অভি সব থেকে বেশি তোর সান্নিধ্য পছন্দ করে। তুই যদি এতগুলো বছর আগলে না রাখতি তাহলে ছেলেটা মরেই যেত। লাবণ্য মাথা নত করে ফেল। ওর দু চোখ নিশ্চয়ই ভিজে উঠেছে। আমিনা মেয়েটির মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। ছোঁয়া আর ইরা তো পুরো দমে সংসারী হয়ে উঠেছে। ঈশান ভবঘুরে, পারিবারিক ব্যবসায় ভীষণ অনীহা। তুই ভরসা মা, ব্যবসার সাথে সাথে অভিরও খেয়াল একমাত্র তুই রাখতে পারবি। পরের সপ্তাহে অভিরাজের সাথে লাবণ্য ব্যবসায় জয়েন করলো। দুজনের একসাথে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একটা সময় হসপিটালে সমস্ত দায়িত্ব তো ওদের উপরই ছিল। দুজনে ব্যবসায়ও ভালো করবে এই নিয়ে সন্দেহ নেই। প্রথম সপ্তাহে বেশ ব্যস্ত হয়ে পড়লো ওরা। পুরো কাজ বুঝে নিয়ে একটা সুন্দর প্ল্যানও করে ফেল। গত 6 মাসে ডেনমার্কের সাথে 4টে ডিল ক্যান্সেল হয়েছে। এতে করে কোম্পানির হিউজ পরিমাণে লস হয়েছে। সেই লসের পরিমাণ গিয়ে ঠেকেছে শত কোটি টাকায়। তাদের কোম্পানি কখনো এত লসের মুখোমুখি হয়নি। অভিরাজ একটা অপরাধ বোধে ভুগছে। ছেলে হিসেবে নিজেকে অযোগ্য বলে মনে হচ্ছে। এই সময় লাবণ্য তাকে সান্ত্বনা দিল, আশ্বাস দিল সব ঠিক হয়ে যাবে বলে। গুণী মানুষের গুণের শেষ নেই। লাবণ্যকে চোখ বন্ধ করে গুণবতী বলা যায়। ঐশী হা হয়ে লাবণ্যের মাছ রান্না দেখছে। সকালেই জলাশয় থেকে মাছ ধরা হয়েছে। সেই মাছ কেটেছে বাড়ির বউরা, আর রান্না করছে রত্না, লাবণ্য। এরা অবশ্য এসব কাজ পারে না। সে হা হয়ে দেখছে ঐশীর মতো। লাবণ্য 2 দিন হলো অসুস্থ হয়েছে। এর মধ্যে কেমন কাজে নেমে গিয়েছে। সে ভীষণ আগ্রহে মাছ রান্না দেখছিল। অমন সময় অভিরাজ এসে ইশারা করলো। এতগুলো মানুষের সামনে থেকে উঠতে বেশ ভোগান্তি হলো তার। এই সময় ডাকছেন কেন? দেখছেন না মাছ রান্না দেখছি। দেখে কি করবে? কি করব মানে শিখবো। সবাইকে ইমপ্রেস করা লাগবে না? আমার সুন্দরী বউ দেখে সবাই এমনিই বলে যাবে। এসব রান্না করে ইমপ্রেস করা লাগবে না, আমাকে আদর করলেই হবে। ছি, একদম বেহায়া হয়ে গেছেন। স্বাভাবিক। তুমি কি ভাবো বিদেশিরাই শুধু বেহায়া হতে পারে? ট্রাস্ট মি, বাঙালিরা যতটা পারে তার 1 ভাগও পারে না ওরা। ঠোঁট টিপে হাসলো ঐশী।
একটু উঁচু হয়ে অভিরাজের গালে স্পর্শ করে বলল, আপনি যে এতটা বাজে সেটা জানা ছিল না। বাজে তো শুধু তোমার জন্যই হবো গো। মন খোলা হাসলো ঐশী। অভিরাজের কণ্ঠে এই ডাকটা বড় মধুর শোনালো। ঐশী এক মনে তাকিয়ে আছে। তাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লো অভি। আকাশ মেঘলা, বর্ষার সময়ে গ্রামে বকশাপলা বেশ পরিচিত একটা নাম। ঐশী বকশাপলা দেখেনি কখনো, তাই তাকে নিয়ে বিলে এসেছে অভিরাজ। আগে থেকে এই নৌকা ভাড়া করে রেখেছে সে। আবার নৌকা ভ্রমণ, ওয়াও, থ্যাংক ইউ সো মাচ মিস্টার রাগি। ইটস মাই প্লেজার জেদিমে। গাল ভরাট করে হাসলো অভিরাজ। ওর বাহু চেপে ধরেছে ঐশী। তার চোখে মুখে একরাশ মুগ্ধতা। জলে থই থই করছে চারপাশ। বিলের একটু গহীনে বকশাপলা দেখা যাচ্ছে। সেগুলো শুভ্রতা দূর থেকে অনুভব করতে পারছে ঐশী। খোলা নৌকা নিয়েছে ওরা। মাঝি হিসেবে আছে 9-10 বছরের একটা ছেলে। তার বয়স কম হলেও নৌকা চালনায় বেশ দক্ষ সে। এইটুকু ছেলে বেশ ভালো নৌকা চালায় তো। অনেক ট্যালেন্টেড, তোমার মতো। আমার মতো? এই যে তুমি 15 বছরের এক কিশোরী হয়ে 27 বছরের এক যুবককে জল খাওয়াচ্ছ, মনে হচ্ছে তোমাকে না পেলে মরেই যাব। তাহলে বলো ট্যালেন্টেড না? বেশ গুণগতি অনুভব হচ্ছে এবার। অভিজ্ঞতার মতো মাথা নাড়ানোয় মাথায় হালকা করে চড় দিল অভিরাজ। বাচ্চাদের মতো থাকবে। আচ্ছা, আমি বাচ্চা? তা নয় তো কি? তাহলে তুমি বুড়ো। এই, তোমার লজ্জা হয় না এমন বাচ্চা এক মেয়ের সাথে সম্পর্ক করতে? হয় না তো। কেন হয় না? ভালোবাসার বয়স কোনো বিষয় হলো? সমাজ তো অন্য কিছু বলে। যাই কি আসে তাতে, তুমি আমি একে অপরের, এটাই আসল কথা। ঐশী অভির সাথে ঘনিষ্ঠ হয়ে বসলো। মেঘ ডাকতে শুরু করেছে। চারপাশে নেমে এসেছে আধার। ওরা বিলের মাঝে এখন। এক হাতে মেয়েটির কোমর জড়িয়ে ধরল অভিরাজ, অন্য হাতে শাপলা তুলতে লাগলো। এক বিন্দু জল শরীরে ছুঁয়ে যাচ্ছে। আনন্দ হচ্ছে ঐশী। অভির মুখটা ওর ঘাড়ের কাছে। একটা অন্যরকম অনুভূতি হচ্ছে। মেয়েটির বাদামি রঙা চুল থেকে মুখ উঠিয়ে অভিরাজ বলল, কি মুগ্ধতা আছে তোমার মাঝে যা আমায় এত কাছে টানে। এই প্রশ্ন জবাবে ঐশী কেবল হাসলো। তার হাসির সাথে মিশে যেতে লাগলো বৃষ্টির জল। একটা শীতল অনুভূতিতে চারপাশ ভেসে যাচ্ছে। তাদের ভালোবাসা যেন বৃষ্টির সাথে আলাপন শুরু করেছে। এক বৃষ্টি ভেজা আলাপন। লাবণ্য যে দুপুরে ভাত খেল না তা কেউই জানল না। তার ভেতরটা যন্ত্রণায় শেষ হয়ে যাচ্ছে। ঐশী আর অভিরাজকে একসাথে দেখলে মন কেমন করছে। সে নিজেকে সংযত করতে পারছে না। ইচ্ছে করছে সব ধ্বংস করে দিতে। তার এই বিষণ্ণতা কিছুটা অনুভব করতে পারছিল ইরা। কোনো বিষয়ে আপসেট আছো? না তো, তুই কখন এলি? অনেকক্ষণ, অথচ তুমি খেয়ালই করনি। মাথা ব্যথা একটু। সাথে মনো? এমন প্রশ্নে বিব্রত হলো লাবণ্য। কথা ঘুরিয়ে বলল, বোকার মতো কথা বললি। মন আবার ব্যথা করে কেমন করে? করে রে আপু, আমার করে। তোর আবার কি হলো? একটা সম্পর্কে আছি, সেটা তো জানোই। প্রচন্ড ঝামেলার ছেলেটা, অথচ ছাড়ার কথা ভাবলেই মনের মধ্যে ব্যথা হয়, ভালো লাগে না আর। থাক, এত টেনশন করিস না, সময় নেই। আচ্ছা, তুমি কি কাউকে ভালোবাসো? সবাই তো চায় ভাইয়ার সাথে তোমার বিয়ে হোক, কিন্তু তোমরা চাও না। অন্য কাউকে পছন্দ করো? এই প্রশ্নের জবাবে লাবণ্য অন্যমনস্ক হয়ে গেল। ইরাও আর খাটালো না। হাজার হোক লাবণ্য তার বড় বোন। দুজনের বয়সেও বেশ পার্থক্য রয়েছে, তাই কিছু সীমাবদ্ধতা থাকা প্রয়োজন। মেয়েদের চুলে অন্যরকম আকর্ষণ বোধ করে পুরুষ মানুষ। কথাটি ঐশী আর অভিরাজের ক্ষেত্রে খুবই সত্য। ওরা যখনই কাছে এসেছে তখনই সমস্ত কিছু ভুলে কিশোরীর চুলে ঘ্রাণ মেখেছে অভি। সেই কারণে একটা চুল গলার কাছে আটকে গেছে। সেটা চোখে পড়লো ইরার। সে চেঁচিয়ে উঠল প্রায়, ভাইয়া, তোমার গলায় এটা কার চুল? ব্রাউন কালারের? ও মাই গড! ইরার বাক্য শেষ হওয়ার পূর্বেই সকলের চোখ চলে গিয়েছে অভিরাজের দিকে। লাবণ্য সবে ভাতের লোকমা তুলেছে। পূর্ণ নজরে দেখল সে। বাদামি রঙা চুলটি যে ঐশীর এই বিষয়ে কোনো সন্দেহ নেই। অভি নিশ্চুপ, একদমই শান্ত পাহাড় যেন। ও নীরবতা দেখে ইরাও আর ঘাটেনি। তবে লাবণ্য ঠিকই খাটল। এত রাগ হচ্ছিল ওর। ঘরে এসে জামা কাপড় ফেলতে শুরু করেছে। বারান্দা দুটো টপ ভেঙেছে। মিররের কোণ করেছে চৌচির। তার এত রাগ ক্ষোভ সব গিয়ে পড়লো ঐশীর উপর। সে জানতো ঐশীর ত্বক বেশ নাজুক প্রকৃতির। প্রসাধনীও মেপে ব্যবহার করে। পরিবেশের সাথে কোনো মতেই খাপ খাইয়েছে। এমত অবস্থায় গ্রামের মেলা থেকে আনা সাধারণ জিনিসগুলো একেবারেই সইবে না। সেটা জানা সত্ত্বেও সেগুলো ঐশীকে দিল।
ঐশী মেকআপ ব্যবহারে সচেতন, তবে তাড়াহুড়া করে ঘোরার প্ল্যান করায় তাকে সেই জিনিসেই সাজতে হচ্ছে। বিকেলটা বড় আনন্দের পার হলেও সন্ধ্যাটা বেশ করুণ হলো কিশোরীর জন্য। মুখ, ঘাড়, হাত চুলকোতে শুরু করলো। ধীরে ধীরে লাল হতে শুরু করেছে। ওর কান্না পাচ্ছে, কি করবে বুঝতেই পারছে না। র্যাশ উঠে যা তা অবস্থা। এটা সবার পূর্বে নজরে এলো লতিফার। তিনি লাবণ্যের জন্য দুধ নিয়ে এসেছিলেন। এসেই লাবণ্যকে না পেলেও দেখতে পেলেন ঐশীর করুণ অবস্থা। একই মুখে কি হয়েছে উশুশি? কথা বলতেও পারছে না কিশোরী। অস্বস্তি হচ্ছে তার, হাঁসফাঁস করছে সে। ওকে ধরে উঠালেন তিনি। কি করে হলো? জানি না, খুব যন্ত্রণা হচ্ছে মা। ভালো লাগছে না আন্টি। এটা কি হলো? তিনি বিস্তর চিন্তায় ডুবে গেলেন। বাড়িতে পুরুষ মানুষ নেই, অভিরাজ নাকি লাবণ্যকে নিয়ে বেরিয়েছে। কেউ বুঝতেই পারছিল না কি করবে। সাধারণ ছোটকায় যদি হিতে বিপরীত কিছু হয়, তাই সেটাও লাগানো হচ্ছে না। কিছু সময় পর বাড়ি ফিরল ঐশান। ঐশীর অবস্থা দেখে বলল, এটা কি করে হলো? ঐশী উত্তরই দিচ্ছে না, ওর চোখ টলমল করছে। মা, ওকে নিয়ে হসপিটালে যেতে হবে। এবার বসে থাকলে সমস্যা হবে। এই সন্ধ্যায় কোন হসপিটালে যাবি? শহরে গেলে ভালোই হয়। কোনো কিছু চিন্তা না করে রওনা হলো ওরা। ওদের সাথে গেল রত্না। ঐশীকে ধরে রেখেছে সে। একটু পানি খাও শশী। কিশোরের চোখে মুখে অন্ধকার নেমে এসেছে, ফুলে উঠেছে চারপাশ। ঈশানের মধ্যে অভিরাজকে কল করেছে। সে জানিয়েছে এখনই আসছে। ড্রাইভিং এ মনোযোগ থাকছে না ঈশানের। বারবার তার কাছে তুষারের ন্যায় ফর্সা মিটার পানি। সুন্দর মুখটা কেমন মলিন হয়ে উঠেছে। তার সমস্ত সৌন্দর্য যেন একটু একটু করে শেষ হয়ে যাচ্ছে। এক দৃষ্টিতে অভিরাজের দিকে তাকিয়ে আছে লাবণ্য। কতটা ভালোবাসা থাকলে মানুষ এভাবে বিচলিত হতে পারে সেটাই ভাবছে সে। অজান্তেই কিনা অভির জীবনে ভিলেন হয়ে উঠেছে সে। অথচ অভিরাজের সব থেকে প্রিয় বন্ধুর তালিকা করলে লাবণ্যকে শীর্ষে রাখা হবে। লাবণ্য অপরাধ বোধে ভুগছে। সে এতটা বেপরোয়া হতে চায়নি, কিন্তু ঝোঁকের বসে কাজটা করে ফেলেছে। অভির বিচলিত মুখটা তাকে আরো বেশি কষ্ট দিচ্ছে। 1.5 ঘন্টা পর হসপিটালে পৌঁছালো ওরা। ঐশীর ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে। ডাক্তার বলেছেন অ্যাডমিট থাকতে হবে, তাই হসপিটালের পোশাক পরানো হয়েছে। মেয়েটিকে পোশাকে দেখে অভিরাজের বুকটা কেঁপে উঠল। চোখ বন্ধ করে আছে কিশোরী, চোখের কোণে জল। সকলকে বাইরে পাঠিয়ে কিশোরীর হাত মুঠোয় নিল অভিরাজ। শুরুতেই ঐশীর প্রশ্ন, আমি খুব বাজে হয়ে গেছি তাই না? অভি নিরুত্তর। সে মেয়েটির হাতটা শক্ত করে চেপে রেখেছে। কথা বলেন না কেন? আমাকে বাজে দেখাচ্ছে নিশ্চয়ই। খুব বিশ্রী, লাইক বিস্ট। এবারও অভিরাজের উত্তর নেই। ঠোঁট কামড়ে ধরল ঐশী। অভি কি তাকে আর ভালোবাসবে না? খুব খারাপ দেখাচ্ছে আমায়। আপনি আমাকে আর ভালোবাসবেন না তাই না? একটা বাজে দেখতে মেয়েকে কেন কাছে টানবেন? ডুকরে উঠল ঐশী। তাতে অভিরাজের খেয়াল নেই। সে হুট করে মেয়েটির ঠোঁটে নরম স্পর্শ করলো। অভিকে খামচে ধরল কিশোরী, যেন একদমই মিশিয়ে নিবে নিজের সাথে। You are the most beautiful in the world, forever and ever. মন ছোট করো কেন শশী? তোমার কি মনে হয় শুধুমাত্র এই শারীরিক সৌন্দর্যের জন্যই আমি তোমায় ভালোবাসি? আকর্ষণ সৌন্দর্যে আসলেও ভালোবাসাটা মনের বিষয়। তুমি বিস্ট হয়ে গেলেও আমার ভালোবাসা হয়েই থাকবে, অভিরাজের ভালোবাসা। এক মনে অভিরাজের দিকে তাকালো ঐশী। সত্যি কিভাবে ভালোবাসা যায়? তার অনুভূতিও কি এমনই? অভিরাজ যেমন করে ভালোবাসে সেও কি সেভাবে ভালোবাসে? এই প্রশ্নটা বড় জটিল। ঐশীর 15 বছরের জীবনে শারীরিক ভালোবাসা ছাড়া কিছুই চোখে পড়েনি, নাকি পড়েছে সে ধরতে পারেনি। হসপিটাল থেকে ফিরে আসার পর ঐশীর প্রতি সকলেরই খেয়াল বেড়েছে। মেয়েটা বিদেশের মাটিতে বড় হয়েছে, এখানকার সবকিছু সহজেই মানাতে পারবে না। ওর খাওয়া দাওয়ার বদল হয়েছে, তবে এই জীবন পছন্দ নয় কিশোরী। সে আগের মতো ঘুরে বেড়াতে চায়, নতুন খাবারের স্বাদ নিতে চায়। কিন্তু অভি সচেতন, সে কিছুতেই মেয়েটির যত্নে ত্রুটি করতে দিবে না। দুপুরে অভি টি শার্ট পরে বসে আছে ঐশী। বাড়িতে বড়রা কেউই নেই, দাওয়াতে গিয়েছে ওরা। ছোটরা কেউ আগ্রহী ছিল না, তাই বাড়িতে থেকে গিয়েছে। গোসল করে এসে ঐশীকে দেখলো অভিরাজ। তার গায়ে টি শার্ট দেখে মৃদু হাসলো। উদাম শরীরে দাঁড়িয়ে অভিরাজ। অন্য কেউ হলে নিশ্চয়ই লজ্জায় মুখ ফিরিয়ে নিত, তবে ঐশী তা করল না। সে একরাশ উল্লাস নিয়ে তাকিয়ে রইল। মেয়েটি খুব কম লজ্জা পায়। লুচু কিশোরী, এভাবে আমার যৌবন শুষে নিচ্ছ? যৌবন আছে? অলরেডি বুড়ো হয়ে গেছেন মিস্টার রাগি। এতটা অবিশ্বাস? প্র্যাকটিক্যাল দেখতে যাচ্ছ মনে হলো। দেখালে সমস্যা নেই। আসলে
পরে দোষ দিবে না? দোষ কেন দিব? অভিরাজ মজা করে ঐশীর একদম নিকটে চলে এলো। ঐশীও কম যায় না, সে একদমই ভয় পাচ্ছে না, উল্টো অভির গলা জড়িয়ে ধরেছে। ভয়ঙ্কর মেয়ে তুমি। এতটুকুতেই দমে গেলেন? আপনি আমাকে বিচলিত করতে যাচ্ছেন রে, কিন্তু একটুও বিচলিত নই আমি। সব তোলা রইল, বিয়ের পর বোঝাবো অভি কি করতে পারে। বুড়ো মানুষের এত তেজ? 60 বছরেও অভির ভালোবাসায় কেঁপে উঠবে তুমি, আর এখন তো সবে 15। বাক্যটি শেষে অভিরাজ উঠে এলো। ঐশীও পেছন পেছন আসছে। অভি শরীরে শার্ট জড়িয়ে বলল, টি শার্ট পরে আছো কেন? লম্বা পোশাকগুলোতে গরম লাগছে খুব। আচ্ছা পরে থাকো, তবে বাইরে যাবে না। ঠিক আছে, কিন্তু আমার যে খুব আইসক্রিম খেতে ইচ্ছে করছে। বিকেলে এনে দেবো। না না, ওই মাঠে 3 চাকার ভ্যানে করে আইসক্রিম আনা হয়েছে, ওইগুলো খাবো। বরফ গোলার কথা বলছো? হুম। বাড়ির অন্যদের বললেই তো হতো। অন্যদের বলতে ভালো লাগে না। ঐশীর এই বাক্যে খুব একটা খুশি হতে পারল না অভিরাজ। মেয়েটি সবার সাথে মানিয়ে নিতে পারছে না। তাদের ভবিষ্যতে এটা নিয়ে ঝামেলা হবার সম্ভাবনা রয়েছে। যেখানে সবাই লাবণ্যকে পছন্দ করে, সেখানে ঐশীকে কি করে বসাবে সেটাই বুঝতে পারছে না। অনেকগুলো ঝড় দেখতে পারে সে। দিন শেষে সত্যি সম্পর্কটা ভীষণ অনিশ্চিতের দলে। ঐশী ঘাড়ের লালচে দাগগুলোতেই ওষুধ লাগিয়ে দিচ্ছে লাবণ্য। বাড়িতে ফেরার পর তার যত্ন লাবণ্য নিয়েছে। খারাপ লাগার পরিমাণও কম নয়। ইদানিং ইচ্ছে হয় সব ছেড়ে কোথাও হারিয়ে যেতে। ঐশী বরফ গোলা খাচ্ছে। ওষুধ লাগানো শেষ হতেই অভিকে খুঁজতে বের হলো লাবণ্য। অভি বাগানে আম পাড়তে গিয়েছে। তার সাথে আছে জাভেদ সিনহার 2 ছেলে, জাবিন আর জোবান। তার নিচে দাঁড়িয়ে আর অভি আম গাছে। গাছে উঠেছিস কেন অভি? পড়ে যাবি তো। এতটাই বেক্কেল মনে হয় আমায়? যদি পড়ে যাস নেমে আয়, অন্যভাবেও তো পারা যায়। তাতে কি মন ভরে রে লাবণ্য? বলতে বলতে আম ছিঁড়ে নিচে ফেললো অভি। সেটা গিয়ে লাগলো লাবণ্যের মাথায়। সে শক্ত চোখে তাকালো। সরি, তুই এখানে কেন দাঁড়িয়ে আছিস? ঠিক হলি না তুই, ছোটবেলাতেও এমন করে মাথায় আম ফেলতি। দুষ্টুমি হাসি হাসলো অভিরাজ। সেটা ইচ্ছে করে এমন করেছে, সে যেন ছোটবেলায় ফিরে এসেছে। জোভান আম কুড়াতে কুড়াতে পড়ল, ওই ভাইয়া আরো লাগবে, এ কটা কিছু হবে না। অপেক্ষা কর। আর কিছু আম পারলো অভিরাজ। বেশ বড় আর উঁচু গাছ। অভি নামার সময় লাবণ্যের দম বন্ধ হয়ে যাচ্ছিল। একটু পা হতে গেলেই শেষ। অভিরাজের সাথে অবশ্য তেমন কিছুই হলো না। সে বেশ সাবলীল ভাবেই নেমে এলো, কিন্তু লাবণ্য বিপদটা ঘটিয়েই ফেলল। অসাবধানতাবশত চলতে গিয়ে গাছের মোটা শিকড়ের সাথে পা আটকে গেল। ফলস্বরূপ মুচকে গেল পা। ব্যথায় 2 চোখে জল বেরিয়ে এসেছে। ব্যথা পেলি কি করে? বোকা মেয়ে, দেখে চলবি না। লাবণ্যকে ধরলো জোবান আর যাবেন। তারা কোনো মতে ধরে দাঁড় করালেও চলতে পারছে না মেয়েটি। অভিরাজকে আসতেই হলো। সে আমগুলো জাবিনের হাতে ধরিয়ে দিয়ে বলল, যা বাসায় নিয়ে কুচি করে ফেল। জাভিন চলে গেল। জোবান সরঞ্জাম নিয়ে চলতে লাগলো। লাবণ্যকে 2 হাতে চাপটে ধরলো অভিরাজ। অদ্ভুত, এইটুকু পথ চলতে পারছিস না? কোলে না নিতে হয়। লাবণ্য নাক ফুলিয়ে বলল, থাক আর ধরতে হবে না, ছাড়, এমনি যেতে পারবো। আশ্চর্যভাবে অভিরাজ তাকে ছেড়ে দিল। একটু কষ্ট পেল লাবণ্য, কিন্তু 1 পা চলতে গিয়েই পড়ে গেল। অভিক তাকে উঠিয়ে নিল। এবার আর হাত ধরে নয়, একেবারে কোলে তুলে নিয়েছে। লাবণ্য অবাক হয়নি। ছেলেটার কোলে চড়ার অভিজ্ঞতা এর পূর্বেও রয়েছে। 1 বার নয়, বহুবার রয়েছে। তাতে সম্পর্কটা অন্যদের তুলনায় বেশ ভিন্ন। আর সেই জন্যই পরিবারের লোক একটা শক্তপোক্ত নাম দিতে চেয়েছে। অথচ শুরু থেকে দুজনেই হেলায় নিয়েছে। কিন্তু সময়ের সাথে সাথে অনুভূতির রং বদলায়। নিজের ভেতরের অনুভূতি কিছুতেই অস্বীকার করতে পারে না লাবণ্য। তার আজকের অনুভূতি ভীষণ ভিন্ন। যদি কোনোভাবে অভিতার নামে দলিল হয়, নিজেকে বড় ভাগ্যবতী বলেই মনে হবে। ঐশী উল্লাসিত হয়ে বের হলো। শুরুতেই চোখে পড়ল অভিরাজের কোলে থাকা লাবণ্যকে। সে দ্রুত নেমে এলো। আপুর কি হয়েছে? পা মুচকে ফেলেছি। অভি লাবণ্যকে বসিয়ে দিয়ে শ্বাস নিল। কপালে জমে থাকা খামটুকু মুছে বলল, তুই এত ভারী কেন লাবণ্য? একটু লজ্জা পেল লাবণ্য। তবে সে তত ভারী নয়। তার ওজন 54 কেজি। অবশ্য তার তুলনায় ঐশী একদমই কম ওজনের। কিশোরীকে দেখলে বোঝা যায় 40-এর খুব বেশি নয়। বিষয়টা কল্পনা করতেই মন খারাপ এসে স্পর্শ করে গেল। ঐশী আর অভিরাজের সম্পর্কটায় খুব বেশি লুকোচুরি নেই। তারা অবাধে চলাফেরা করে। ইদানিং যে খুব বেড়েছে তা নয়, আগেও এমনই ছিল।
তবে আমিনা বিষয়টি নিয়ে এবার চিন্তিত বোধ করছেন। তিনি ছেলের মা, চোখ দেখে কিছুটা আন্দাজ করতে পেরেছেন। স্বামীর সাথে এ নিয়ে বেশ আলোচনাও হলো। ভদ্রলোক নীরব মুখে শুনেছেন, কিছুই বলেনি। মন মস্তিষ্কে দণ্ডে আমিনা প্রায় অসুস্থ বোধ করছেন। তিনি ছেলেকে ডেকে বিষয়টা বলতেই অকপটে সম্পর্কের কথা স্বীকার করে নিয়েছে অভিরাজ। সেই থেকে ভদ্র মহিলার চোখে ঘুম নেই। তিনি যেন সত্যটা মানতেই পারছে না। লাবণ্যকে ছেলের বউ হিসেবে খুব পছন্দ, দুজনেই সম্পর্কটা তৈরি করতে নারাজ। তবে ঐশীকে বাড়ির বউ কল্পনা কিছুতেই হচ্ছে না। মনে হচ্ছে অনেক বড় ভুল হতে চলেছে। এর রেশ রইল বিকেল অব্দি। তিনি সন্ধ্যার আগ মুহূর্তেই ঘর থেকে বের হলেন। উঠোনে একদল পায়রা, তার পাশেই বসে ঐশী খাবার খাওয়া দেখছে। আমিনা চোখ জুড়িয়ে আসলো। কি সুন্দর মেয়েটি, তার বাদামি রঙা চুল যেন পিনাট বাটার, আর শরীর যেন মাখন। ওনার ভাবনায় হুট করে বাদ সাজলো হাঁটুসম ফ্রক। ঐশী আজ একটা ফ্রক পরেছে। ভীষণ গরম পড়েছে বিধায় পোশাকটি পরতে দিয়েছে রত্না। বহু বছর পূর্বে সে খুব শখ করে পোশাকটি কিনেছিল, তবে নানান বাধার কারণে আর পরা হয়ে ওঠেনি। ঐশী বেশ মনোযোগ দিয়ে বসেছে। সাদা এক যুগল পায়রা তার নজর কেড়েছে। সরু ঠোঁট গলিয়ে কি সুন্দর করে খাবার খাচ্ছে তারা। আমিনার নিকট মেয়েটির বাহ্যিক রূপ দৃষ্টিকটু হয়ে রইল। নামাজের সময় হওয়ায় তিনি চলে গেলেন। রাতের খাবারে সকলেই উপস্থিত। অভিরাজ ঐশীর প্লেটে মাছের কাঁটা ছাড়িয়ে দিচ্ছে। লাবণ্য অধীর আগ্রহে বসেছিল, তবে সেদিকে আজ খেয়ালই নেই অভিরাজের। বিষয়টা ওকে বেশ কষ্ট দিল। খানিক বাদে খাবার খেয়ে উঠে গেল লাবণ্য। ওর মন খারাপ বেশ বুঝতে পারলেন আমিনা। লাবণ্যের চোখে অভির জন্য তৈরি হওয়া মায়া তিনি ধরতে পারলেন। লাবণ্য যদিও বিষয়টা খাটাতে চাইল না, তবে আমিনা ছাড়লেন না। আড়ালে ডেকে এনে সরাসরি প্রশ্ন করলেন, অভিকে ভালোবাসিস? বরাবরের মতোই প্রশ্নটা এড়িয়ে যেতে পারছিল না লাবণ্য। তবুও বহু কষ্টে না বোধক উত্তর দিল। আমিনা তার মমতার হাত মিটির চুলে স্পর্শ করলেন। আগে যদি সম্পর্কটা মেনে নিতি তাহলে এই জটিলতা আসতো না মা। এইসব নিয়ে আর ভাবতে চাই না বড় আম্মু। তোমরাও ভেবো না। অভি আমার বন্ধু, সব সুখ দুঃখের সাথী। কখনো ভাবিনি এভাবে ভালোবাসাটা হয়ে যাবে। এখন আর সময় নেই বড় আম্মু। কোনো সময় নেই লাবণ্য, তুই চাইলেই সবটা সম্ভব। আজ থেকে মাস দুয়েক আগে হলেও হয়তো সম্ভব হতো, তবে এখন আর সম্ভব নয়। সকলে আড়ালে চোখের জলটুকু মুছে নিয়ে লাবণ্য বেরিয়ে গেল। আমিনা ক্লান্ত। মেয়েটির জন্য ওনার হৃদয়ে তীব্র ব্যথা হতে লাগলো। ঐশী যদি না আসতো তবে পরিস্থিতি বদলে যেত। সারাটা দিন ক্লান্ত ছিল অভিরাজ। জমি জমা নিয়ে ঝামেলা চলছে, সেগুলোর জন্যই বের হতে হয়েছিল। সত্যি বলতে দখল জিনিসটা না থাকলে কাগজে কলমে খুব বেশি লাভ করা যায় না। অভিরাজের দাদার সম্পত্তি সিংহভাগ দখলে থাকলেও কিছু জমি হাতের নাগালে নেই। সেগুলো এখন ফেরাতে হবে। দীর্ঘদিন গ্রামে না আসাতেই বেশ রসিয়ে বসেছেন আকমত নিয়াজি। বসে ভারে নুয়ে গেলেও বদ মস্তিষ্কটা ঠিকই সচল রয়েছে। ঐশী অনেক সময় ধরে অপেক্ষা করছিল। তার সুন্দর দুটি চোখ যেন ভীষণ তৃষ্ণার্ত। অভিকে দেখতে পেয়েই কেমন ঝাঁপিয়ে পড়ল। ক্লান্ত অভিরাজ একটু শব্দও করল না। নিজের খারাপ লাগাটা দূরে ঠেলে যত্ন নিয়ে মেয়েটির মাথায় হাত বুলালো। কি হয়েছে রে? সারাদিন অনেক মিস করেছি। আমিও করেছি। কোথায় ছিলেন? এত বোরিং সময় গিয়েছে আমার। খুব খারাপ লাগছিল একটু। মেয়েটি অভিরাজের বাহুতে মাথা ঠেকিয়ে বলল। অভিরাজ ধীর স্থির ভাবে শার্টের উপরে দুটো বোতাম খুলল। এবার কিছুটা আরাম লাগছে। খেয়েছো? একটু আগে রত্নাপু জোর করে খাওয়ালো। ভালো করেছো। এখন তাহলে ঘুমাও। না না, আপনি খাবার খেয়ে নিন, তারপর যাব। অনেক রাত শশী। এইটুকু রাতে কিচ্ছু হবে না, আসেন তো। জেদি মেয়ে। ঐশী মৃদু হেসে উঠে গেল। লাবণ্য আগে থেকে ডাইনিং এ সব আয়োজন করে রেখেছে। এসেছিস? ফ্রেশ হয়ে নে, খাবার তৈরি আছে। অভিরাজ চলে গেলেই ঐশী একটু চিন্তায় পড়ল। লাবণ্য ওর মুখটা দেখে সব বুঝতে পারলো। উশুশি ঘুমাবে না? আসলে আপু, আমার খুব খিদে পেয়েছে। লাবণ্য ওর মুখটা দেখে সব বুঝতে পারছেন। কথাটা বলেই বোকা বনে গেল ঐশী। কিছু সময় পূর্বেই খাবার খেয়েছে সে। অন্য কেউ হলে নিশ্চয়ই প্রশ্ন করত, তবে একদমই মৌন রইল লাবণ্য। অভিরাজের জন্য খাবার বেড়ে দিয়ে অল্প করে ঐশীর জন্য দিল। চলে যাওয়ার পূর্বে নিচু গলায় বলল, না খেতে পারলে জোর করে খেও না। লাবণ্য ইচ্ছে করেই চলে গিয়েছে। অভিরাজ ঐশীর বিষয়টা ধরতে পেরেছে।
তাই মুচকি হাসছে। হাসেন কেন? কিছু না, খাবার খাও। আসলে আমার না। আসলে কি উশুসি? না মানে হ্যাঁ বলো। চরম বিপাকে পড়েছে অশুষি, একটুও খিদে নেই তার। শুধুমাত্র অভিরাজের সঙ্গ পেতে লাবণ্যকে মিথ্যে বলেছে সে। ওর অবস্থা ধরতে পারলো অভিরাজ। বিষয়টা আরেকটু মশলাদার করতে সে তাগাদা দিল। খাচ্ছ না কেন? এই তো খাচ্ছি। এক লোকমা ভাত মুখে তুলতেই হাত ধরে ফেল অভিরাজ। অশুষি করুণ চোখে তাকালো। অভিতার প্লেট সরিয়ে দিল, তারপর বলল, বোকা, আগে তো সব সরাসরি বলতে, এখন এত দ্বিধা কেন? জানি না, তবে আপনার সঙ্গ চাইতে আমার লজ্জা লাগছিল। যদি লাবণ্য আপু কিছু মনে করে? কি মনে করবে? জানি না, কেমন জানি অস্বস্তি লাগছিল। ভালোই করেছো, নতুবা আমার জন্য তোমার এই বেপরোয়া স্বভাবটা দেখতে পেতাম না। অশুষি আসলেই লজ্জা পেল। অভি চারপাশ লক্ষ্য করে মেয়েটিকে কাছে টেনে নিয়েছে, একদম বুকের সাথে মিশিয়ে বুক ভরে শ্বাস নিচ্ছে। তার ভেতরের সমস্ত উত্তপ্ততা কেমন করে যেন হারিয়ে গেল। অশুষির শরীর থেকে আসা মেয়েলি সুবাস যেন অনেক কিছু বলতে চায়। ঈশান একটা লম্বা গাছের উপরে উঠে আছে, সে নিজেকে যথাসম্ভব ব্যস্ত রাখতে চাইছে। এদিকে ভিডিও কল করেছে ছোঁয়া, মেয়েটি সবার সাথে কথা বলছে। এক পর্যায়ে ঈশানকে চাইল, হাজারখানেক ব্যথা নিয়ে এগিয়ে এলো ছেলেটা। দৃশ্যটা দেখতে পেয়ে অশুষির হৃদয়ে থক করে উঠল। তার অন্তঃকরণ থেকে ভেসে এলো বিচ্ছেদের ব্যথা। খুবই অল্প বাক্যে কথা শেষ করেছে ঈশান। সে এখন সকলে আড়ালে যেতে চাইছে। ওর পিছু নিল অশুষি। মেয়েটির সঙ্গ বুঝতে পেরে ঈশান বলল, চলে যাও শশী। ঈশান, তুমি কষ্টে আছো? কষ্টে নেই। প্লিজ এভাবে নিজেকে আড়াল করো না, এতে কষ্ট আরো দ্বিগুণ হবে। তেমন কিছু নয় শশী, তুমি বাড়ি ফিরে যাও। যাবো না আমি। তোমার এমন অবস্থা আমার ভালো লাগছে না ফ্রেন্ড। মেয়েটি যে কথা শোনার মানুষ না তা জানে ঈশান। ব্যক্তিগতভাবে কথা বাড়াতে ইচ্ছে হচ্ছে না তার। ভেতরটা কেমন ফুলে যাচ্ছে। মনতা নিয়ে অনেকটা পথ চলে এসেছে ওরা। বিকেলের এই প্রহরেই মানুষজনের সমাগম একটু বেশিই থাকে। রাস্তাঘাটে লোকজন কিলবিল করছে। অশুষির দিকে কেমন চোখে তাকাচ্ছে, এতে বেশ অস্বস্তি হচ্ছে ওর। ঈশানের থেকে বেশ কিছুটা পিছিয়ে ছিল বিধায় ছুটি গিয়ে দূরত্ব লাঘব করে নিল। ঈশান এক পলক তাকিয়ে বলল, বড় জেদি তুমি। মিস্টার রাগিও একই কথা বলে। এখন বলো, আর কত দূর যাবে? আর যাবো না, শুধু তোমার মন ভালো করতে চাই। মন ভালো হয়ে গেছে। রিয়েলি? হুম। হাত ছুঁয়ে বলো তো। অশুষি হাত বাড়ালো, ঈশান হাতে স্পর্শ করলো না, বরং গাল টেনে দিয়ে বলল, গাল টেনে বললাম। ওর আচরণে বেশ মজা পেল মেয়েটি। একটা ভালো লাগা কাজ করছে। ঈশানের মন এখন সত্যি ভালো হয়ে গেছে। তারা একে অপরের দিকে তাকিয়ে হাসছে। আর এই দৃশ্যটা চোখে পড়ল নিয়াজি বাড়ির ছোট ছেলে। তার ঠোঁটের কোণ রাঙিয়ে গেল ফিচেল হাসিতে। অভিরাজের বদল চোখে পড়ার মতো। কেউ ভাবতেই পারে না আদৌ স্বাভাবিক জীবনে ফিরে এসেছে ছেলেটা। 5টা বছর লাগলো স্বাভাবিক হতে। এখন সে সাধারণভাবে সব দেখাশোনা করছে। অভিরাজের বাবা আসাদ সিনহার দুচোখ টলমল করে উঠল। এতদিন পর বুকের ভেতরটা হালকা মনে হচ্ছে। লাবণ্য বেশ সময় নিয়ে খাবারের আয়োজন করেছে। সকাল থেকে একা হাতে রান্না করেছে। অনেকদিন পর বাড়ির সকলে একসাথে হয়েছে। ঈশান ফোনের মধ্যেই ডুবে আছে। তার স্বভাবের বদল ঘটেছে অনেকদিন হলো। অভিরাজের খাবারটা লাবণ্য সাজিয়ে দিল। সকলকে খাবার দিয়ে বসলো লাবণ্য। প্লেটে মাছ নিয়ে বসে আছে মেয়েটি। সেটা লক্ষ্য হতেই মৃদু হাসলেও অভিরাজ। অতীতের মতোই মাছ বেছে দিয়ে লাবণ্যের প্লেটে তুলে দিল। আমিনার ভেতরটা সুখে ভরে উঠেছে। লাবণ্যের চোখ একটুখানি সুখে কেমন চিকচিক করছে। খাবার টেবিলে একটা কথাও হচ্ছিল না। অভিরাজি বলল, ডেনমার্কে আবারও আমাদের কোম্পানির ব্রাঞ্চ ওপেন করতে যাচ্ছি, তোমাদের কি মতামত? ছেলের কণ্ঠটা শুনতে পেয়ে ঘোরের মধ্যে চলে গেলেন আসাদ সিনহা। আমিনা স্বামীর বাহুতে স্পর্শ করেন। অভি কিছু বলেছে? আমাদের বিজনেসের প্রফিটের বড় অংশ আসতো ডেনমার্কের ব্রাঞ্চ থেকে। সেখানে সকল সুবিধা রয়েছে, ক্লায়েন্টরাও যথেষ্ট কোঅপারেটিভ। মাঝে আমাদের নাম খারাপ হলেও আমার ধারণা একটু চেষ্টা করলেই সবটা ঠিক করা পসিবল। আসাদ একটু ভেবে বললেন, শুধু দেশের উপর নির্ভর করলে চলবে না আপু। আতিক সিনহাও ভাইয়ের কথায় সায় দিলেন। অভিরাজের খাবার খাওয়া প্রায় শেষ। সে হাত ধুয়ে নিল। আমিনা এসে ছেলের হাত মুছিয়ে দিলেন। এতটাও বাচ্চা নই মা। মায়ের কাছে সন্তানরা সর্বদাই বাচ্চাই থাকে বাবা। আমিনার ব্যথাটা বুঝতে পারল অভিরাজ।
বহুদিন পর মাকে শক্ত করে আলিঙ্গন করলো সে। খেতেই যেন আমিনার দুটি নয়ন নোনা জলে সিক্ত হয়ে গেল। অবশেষে সবকিছু স্বাভাবিক হতে শুরু করেছে। অতীত অভিরাজের ঘরে এসে বসেছে অশুষি। ছেলেটা গোসল করতে গিয়েছে। অনেকক্ষণ সময় পেরিয়ে গেল। মেয়েটি এবার অধৈর্য হয়ে পড়ল।